Hello, my dear students. How is everyone? I hope you all are fit and fine by the grace of the Almighty. I think already you have noticed that the date of your year-end examination has been declared recently. The exam will be held on next 18 November 2020. So you should be more serious to your study, and I believe you will do so. Dear students, this is Amitabh Haldar, your English teacher, welcoming you to the online class of Iqbal Siddiqui School and College. Actually, my today's class is for the students of class 10. Today, I am going to share with you some important rules or structures of completing sentence as per your lesson plan. So students, let's go to get that very important structures of completing sentence. Dear students, you know completing sentence is come at question number 7 and there are given 5 incomplete sentences and you have to complete those using word, phrase, clause, participle, gerund and infinitive. We can see here first structure is it is high time or it is time. এটা যদি প্রশ্নে দেওয়া থাকে এবং এর পরে গ্যাপ যদি দেওয়া থাকে এটা আমরা দুইটা স্ট্রাকচার ফলো করে এই গ্যাপটা কমপ্লিট করতে পারি। মূলত ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের বাংলা অর্থ হচ্ছে ইহাই উপযুক্ত সময়। এটা এমন একটা অর্থ প্রকাশ করে যে কোনো কাজ করার পারফেক্ট টাইম অলরেডি হ্যাজ গন অর পাস্ট। ইতোমধ্যেই কোনো কাজ করার পারফেক্ট যে সময়টা অতিক্রান্ত হয়ে গেছে, তাহলে আমাদের পরবর্তী কাজ এখনই শুরু করা উচিত, এরকম একটা অর্থ দিয়ে থাকে এই স্ট্রাকচারটা। এটা যদি পরীক্ষায় আসে তাহলে এর পরের যে গ্যাপটা, এই গ্যাপটা আমরা দুইটা স্ট্রাকচার ফলো করে পূরণ করতে পারি। মূলত যে ইনকমপ্লিট সেন্টেন্সগুলো ওখানে দেওয়া থাকে এই সেন্টেন্সগুলোর ভিতরে একটা ক্লু দেওয়া থাকবে, যে ক্লুটা থেকে আমরা নিয়মটা অ্যাপ্লাই করতে পারি বা স্ট্রাকচার আর রুলটা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে আমরা দুইটা স্ট্রাকচার ফলো করতে পারি। একটা হচ্ছে এরপরে আমরা 2+V1 লিখব অর্থাৎ ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে আমরা সেন্টেন্সটা শেষ করব। তাহলে অর্থটা কেমন আসে? ইট ইজ হাই টাইম টু স্টাডি অ্যাটেন্টিভলি। ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম টু স্টাডি অ্যাটেন্টিভলি। আমাদের পড়াশোনা মনোযোগ দিয়ে পড়াশোনা করার ইহাই উপযুক্ত সময়, এরকম। আবার ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম উই স্টাডিড অ্যাটেন্টিভলি। সাবজেক্ট যদি লিখি তারপরে ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। সো দ্যাট বা সো ডট ডট দ্যাট। সো দ্যাট কথার অর্থ হচ্ছে যাতে বা যার ফলে, আর সো দ্যাট কথার অর্থ হচ্ছে এতই যে। তাহলে এটার যে স্ট্রাকচারটা আমরা এটা ক্লু হিসেবে পাবো, যে ইনকমপ্লিট সেন্টেন্সটা দেওয়া থাকবে প্রশ্নে, সেইটাতে যদি সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকে এটাকে আমরা ক্লু হিসেবে ব্যবহার করব। এর পরের যে স্ট্রাকচারটা হবে এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের আগের টেন্স অনুযায়ী, মূলত আগে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবজেক্টের পরে ক্যান বা মে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আমরা সেন্টেন্সটা শেষ করতে পারবো। তাহলে কি হয়? উই ক্যান লার্ন মেনি থিংস। কিন্তু আগে যদি পাস্ট টেন্স হয়, যে 2 নাম্বার স্ট্রাকচারটা একটু দেখি, আই ওয়েন্ট টু ঢাকা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট। এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট একই রকম ভাবে ক্লুটা, এবং এর আগে পাস্ট টেন্স রয়েছে। পাস্ট টেন্স থাকলে এখানে হয়ে যাবে কুড বা মাইট। আগে যেমন এখানে আমরা ক্যান বা মে লিখেছিলাম, এটা হয়ে যাচ্ছে কুড বা মাইট। ওই টেন্সের উপরে ডিপেন্ড করে এটা মূলত চেঞ্জ হচ্ছে। সো দ্যাট বা সো ইন অর্ডার দ্যাট এর আগে প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান বা মে, আর পাস্ট টেন্স থাকলে কুড বা মাইট সাবজেক্টের পরে, এবং ক্যান মে কুড মাইট এগুলো মোডাল অক্সিলিয়ারি ভার্ব, এগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, তাহলে কি হচ্ছে? আই কুড বাই এ নিউ শার্ট। এবার সো ডট ডট দ্যাটটা একটু দেখি। দ্য বয় ইজ সো উইক দ্যাট। এটাকে সো ডট ডট বলা হয়েছে যে এখানে আরেকটা ওয়ার্ড রয়েছে, একটা অ্যাডজেক্টিভ রয়েছে। দ্য বয় ইজ সো উইক দ্যাট, এরকম যদি হয় এরপরে আমরা কি লিখব? একই নিয়ম, এই সো এর আগের টেন্স অনুযায়ী এবার হবে ক্যান নট বা মে নট, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে হবে কুড নট বা মাইট নট। সো দ্যাটের যেমন নিয়ম ছিল এটাও একই রকম। তাহলে সাবজেক্টের পরে ক্যান নট বা মে নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবং আই ওয়াজ ইল, আই ওয়াজ সো ইল দ্যাট, এবং আই ওয়াজ সো ইল দ্যাট এরপরে হবে সাবজেক্ট প্লাস কুড বা মাইট নট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যে কোনো একটা। তাহলে আই কুড নট জয়েন দ্য মিটিং, আগেরটা ছিল হি ক্যান নট ওয়াক। ওকে, নেক্সট আমরা আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার দেখি, সেটা হচ্ছে দো
অলদো, ইন স্পাইট অফ, ডিসপাইট, বাট, হোয়ারএজ। যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সে এই ক্লুগুলো থাকে, মানে এইগুলো যদি দেওয়া থাকে, ওই যে ক্লজটা দেওয়া থাকবে ওই ক্লজের সাথে যদি এগুলো রিলেটেড থাকে, তাহলে এর পরে আমরা যে ক্লজটা দিয়ে বাক্যটা সম্পূর্ণ করব সেটা হবে সম্পূর্ণ বিপরীত অর্থবোধক। যে ক্লজটা দেওয়া আছে এইটার সম্পূর্ণ বিপরীত অর্থবোধক ক্লজ লিখতে হবে। কারণ এই দো বা অলদো মানে যদিও, ইনস্পাইট অফ মানে ইনস্পাইট অফ বা ডেসপাইট মানে সত্ত্বেও, বাট অর্থ কিন্তু, হোয়ারএজ অর্থ যেখানে, বা অন দা কন্ট্রারি, প্রত্যেকটাই মানে অন দা কন্ট্রারি অর অন দি আদার হ্যান্ড এই ধরনের অর্থ দিয়ে থাকি। মানে এই এই ওয়ার্ডগুলো যুক্ত বা এই কনজাংশনগুলো যুক্ত যে ক্লজটা দেওয়া থাকবে এটার বাকি অংশে এটার অপোজিট মিনিং এর একটা ক্লজ আমাদের লিখতে হবে। দো বা অলদো, আই ওয়াজ ইল, এরপরে লিখতে হবে ক্লজ অফ অপোজিট মিনিং বাট সেম টেন্স। এই কথাটা মনে রাখতে হবে যে সেম টেন্স হতে হবে বাকি অংশে। যদিও আমি অসুস্থ ছিলাম, পাস্ট ইনডেফিনিট টেন্স, এই যে ওয়াজ আছে। আই ওয়েন্ট টু কলেজ, আমি কলেজে গিয়েছিলাম। নর্মালি আমরা অসুস্থ থাকা অবস্থায় কলেজে যাই না। বিপরীত অর্থবোধক সেন্টেন্স বা ক্লজ লেখার সময় এভাবে এখানে লিখতে হয় যে দো, অলদো, ইন স্পাইট অফ, ডিসপাইট, বাট, হোয়ারএজ, এগুলোর পরে বিপরীত অর্থবোধক ক্লজ চলে আসে। আই ওয়াজ ইল বাট আই ওয়েন্ট টু কলেজ, একই রকম, ওইটার কম্পাউন্ড এটা। আরেকটু দেখি, আই ওয়েন্ট টু কলেজ ইন স্পাইট অফ বা ডেসপাইট, যদি ইন স্পাইট অফ বা ডেসপাইট থাকে, মূলত এইটার স্ট্রাকচারটা একটু অন্যরকম। অফের পরে পসেসিভ ফর্ম বসে, সাবজেক্টের পসেসিভ ফর্ম, তারপরে নাউন বসে। অথবা আরেক ভাবে করা যায়, সেটা হচ্ছে পসেসিভ ফর্মের পরে যে ভার্ব, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপরে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দিয়ে। তাহলে কি দাঁড়ায়, আই আই ওয়েন্ট টু কলেজ ইন স্পাইট অফ, যদি বলি ইন স্পাইট অফ মাই ইলনেস, এটা এই স্ট্রাকচার। ইন স্পাইট অফ মাই ইলনেসটা হচ্ছে মূলত এই স্ট্রাকচার। পসেসিভ ফর্ম এই যে আই, মি, মাই পসেসিভ ফর্ম, এবং নাউনটা হচ্ছে দি ইলনেস। আবার এই যে স্ট্রাকচারটা বলা হলো পসেসিভ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, সেটা হচ্ছে ইন স্পাইট অফ মাই বিং ইল। আই ওয়েন্ট টু কলেজ ইন স্পাইট অফ মাই বিং ইল। বিংটা আসলো কোথা থেকে, মানে এটা বি ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। যে আই ওয়াজ ইল, এই ওয়াজটা মূল ভার্ব ছিল, তাহলে ইন স্পাইট অফ মাই বিং ইল। এই দুইটা স্ট্রাকচার দিয়ে ইনস্পাইট অফটা করা যায়, এবং আমরা এখানে ডেসপাইট দিয়েও করতে পারি, তবে ডেসপাইটের পরে অফ বসে না, এটা মনে রাখতে হবে। হোয়ারএজ দিয়ে একটা দেখি, আই এম স্টাডিং অ্যাটেন্টিভলি হোয়ারএজ, এই হোয়ারএজ অর্থ হচ্ছে যেখানে, বা অন দা কন্ট্রারি অন্যদিকে, এটা ক্লজ অফ অপোজিট মিনিং বাট সেম টেন্স হবে। মানে আমি অ্যাটেন্টিভলি পড়াশোনা করছি, হোয়ারএজ যেখানে, মাই সিস্টার ইজ ওয়াচিং টিভি, মানে আমি খুব অ্যাটেন্টিভলি পড়াশোনা করছি, অন্যদিকে এই হোয়ারএজ অর্থ অন দি আদার হ্যান্ড, আর অন্যদিকে বা যেখানে, মাই সিস্টার ইজ ওয়াচিং টিভি। নেক্সট, অ্যাজ, সিন্স, বিকজ অথবা বিকজ অফ, এগুলো যখন কারণ বুঝাবে, অ্যাজ, সিন্স, বিকজ যখন কারণ বুঝায়, তারপরে এটা টেন্স রিলেটেড একটা ক্লজ লিখতে হয়। ক্লজ অফ সেম টেন্স মানে একই টেন্স থাকতে হবে, মানে অ্যাজ, সিন্স, বিকজ যুক্ত যে ক্লজটা দেওয়া আছে প্রশ্নে, এরপরে আমরা ক্লজ অফ সেম টেন্স লিখব। যেমন সিন্স অর অ্যাজ আই ওয়াজ ইল, আমরা একটু আগে পড়েছি দো বা অলদো যুক্ত যে ক্লজটা দেওয়া থাকবে তার বিপরীত ক্লজ লিখতে হবে, এটা হচ্ছে রেজাল্ট লিখতে হবে। মূলত অ্যাজ বা সিন্স বা বিকজ এগুলো রিজন ক্লজ বলা হয়, এটা যেখানে ব্যবহার করা হয় সেটা কারণ প্রকাশ করে। তাহলে আমাকে লিখতে হবে এই কারণের ফল লিখতে হবে। আই কুড নট গো টু কলেজ, আমি অসুস্থ ছিলাম, আমি কলেজে যেতে পারিনি, এই ধরনের। ক্লুটা হচ্ছে এই রেজাল্ট ক্লজ অফ সেন্টেন্স। আই কুড নট গো টু কলেজ বিকজ আই ওয়াজ ইল, একই, মাঝখানে লিংক আছে হিসেবে বসছে। পরেরটা আমরা একটু দেখি, শি ক্যান নট কম্পিট উইথ হার ফ্রেন্ডস বিকজ অফ, এই দেশে বিকজ অফ চলে আসছে। আমরা একটু আগে যেমন ইনস্পাইট অফ এর কথা শুনেছি, এই অফ এর পরে একই স্ট্রাকচার, পসেসিভ প্লাস নাউন অথবা পসেসিভ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, এর যে কোনো একটা, তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। হার ইনকিউরিসিটি, এখানে বলা হচ্ছে যে শি ক্যান নট কম্পিট উইথ হার ফ্রেন্ডস বিকজ অফ হার ইনকিউরিসিটি, তার কৌতূহল ছিল না, এই জন্য সে তার বন্ধুদের সাথে, বা তার ইন্টারেস্ট ছিল না, এই জন্য সে তার বন্ধুদের সাথে প্রতিযোগিতা করতে পারেনি। ওকে, নেক্সট, হি কুড নট কাম টু কলেজ বিকজ অফ, এই যে বিকজ অফ পসেসিভ ফর্ম বসছে, বিকজ অফ হিজ, হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ ইলনেস, অথবা বিকজ অফ হিজ বিং ইল, হি ওয়াজ ইল যদি বলি তাহলে এই ওয়াজটা হচ্ছে বিভার, বিভারের সাথে আইএনজি, তারপরে ইল, এরকমই স্ট্রাক। সিন্স এবং ফর এগুলো টাইম ইন্ডিকেটর হলে বা সেন্টেন্সের মাঝখানে থাকলে, এগুলো যখন সেন্টেন্সের মাঝখানে থাকে বা টাইম ইন্ডিকেট করে তখন কিভাবে হবে, ইট ইজ লং টাইম অথবা 5 years হ্যাভ পাসড সিন্স, এই যে সিন্সটা মাঝখানে বসছে, এইটুকু মূলত প্রশ্নে দেওয়া আছে।
বাকি অংশ আমাকে পূরণ করতে হবে। তাহলে ওই স্ট্রাকচারটা কি হবে? নিয়মটা হচ্ছে এরকম, সিন্স এর আগে প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয়, তার মানে সিন্স এর আগে প্রেজেন্ট টেন্স হলেই পরে হবে পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচারটা আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আই স হার লাস্ট। একই রকম ভাবে এই যে সিন্স এখানে বসছে, ইট ওয়াজ লং টাইম সিন্স, তাহলে সিন্স এর আগে ছিল পাস্ট টেন্স, তাহলে পরবর্তী অংশে হবে পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, আই হ্যাড সিন হার লাস্ট। আরেকটা, ইট হ্যাজ বিন রেইনিং, মানে বৃষ্টি হচ্ছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ অতীতকালে শুরু হয়ে এখনো চলিতেছে, বাট ওই যে শুরুর সময়টা, যে কাজটা যখন শুরু হয়েছিল সেই সময়টা যদি নির্দিষ্ট করে উল্লেখ করা থাকে সেইখানে আমরা সিন্স বসাই, এবং সেই সময়টা যদি অনির্দিষ্ট থাকে মানে ব্যাপক সময় বোঝাই সেখানে আমরা ফর লিখি। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যারা ভালো বোঝে তারা, তাদের জন্য এটা খুবই সহজ হবে। ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ, এই ড্যাশে আমরা দুইটাই লিখতে পারবো। ফর ব্যবহার করে লিখলে এটা অনির্দিষ্ট সময় বলতে হবে, ফর 3 আওয়ার্স। ইট হ্যাজ বিন রেইনিং, ফর লিখবো, তারপর লিখবো 3 আওয়ার্স। আবার বলা যায় যে আই হ্যাভ বিন রিডিং এ নোভেল, এটা পয়েন্ট অফ টাইম যদি আমরা নির্দিষ্ট, তাহলে সিন্স লিখতে হবে লাস্ট ফ্রাইডে অথবা মর্নিং অথবা এই টাইম। নির্দিষ্ট করে কোনো সময়, যে সময় থেকে আমি পড়াটা শুরু করেছিলাম সেই সময়টা নির্দিষ্ট করে উল্লেখ থাকলে আমরা সিন্স ব্যবহার করি। তাহলে মূলত এইটুকু যদি প্রশ্নে থাকে ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ, তাহলে এই রেইনিং এর জায়গায় আমরা ফর দিয়ে লিখতে পারি ফর 3 আওয়ার্স, অথবা আমরা এখানে যদি সিন্স লিখি তাহলে লিখতে হবে যে সিন্স মর্নিং। একই রকম ভাবে আই হ্যাভ বিন রিডিং এ নোভেল, অনেক সময় সিন্স ফর দেওয়া থাকবে, সিন্স দেওয়া থাকলে পয়েন্ট অফ টাইম লিখতে হবে, ফর দেওয়া থাকলে পিরিয়ড অফ টাইম লিখতে হবে, দেওয়া না থাকলে নিজের মতো করে ওইভাবে গুছিয়ে লিখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা পরবর্তীতে কমপ্লিটিং সেন্টেন্সের আরো কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচারস নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই এবং পরীক্ষার প্রিপারেশন নাও। বাই বাই।